ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল মৌসুমীর গার্ডেনিং টিপস চ্যানেলে তোমাদের সবাইকে স্বাগত। আজকে চলে এসেছি খুব পরিচিত একটা গাছ, আকন্দ ফুল। এই আকন্দ ফুল সবাই জানো, অনেকেই চেনো। গ্রাম বাংলায় কিন্তু এই গাছ খুবই বিখ্যাত। বিশেষ করে বাংলাদেশের অনেক জায়গায় কিন্তু এই গাছ চারিদিকে রাস্তার ধারে একদম জঙ্গলির মতো জঙ্গলে কিন্তু এগুলো হয়ে আসে। তো এইগুলোকে মোটামুটি কিন্তু 7-8 ফুট মতো লম্বা হয়ে থাকে, আর কচি ডালগুলো কিন্তু একটু লোমশ টাইপের হয়, আর ওপরের দিকে পাতাটা প্লেন, তবে উল্টো দিকটা একটু খসখসে। এই হচ্ছে পাতার বিবরণ। আর ফুলগুলো হচ্ছে দু রকমের ফুল হয়, সাদা আর বেগুনি। তো আকন্দ নাম তোমরা শুনেছ হয়তো। আর এটা হচ্ছে আকন্দ। তো আকন্দ যে কালারেরই হোক না কেন সেটা বড় কথা না, কিন্তু এই আকন্দের কিন্তু অনেক উপকার আছে। আর এই আকন্দ গাছেরই ডাল থেকে কিন্তু কিভাবে চারা তৈরি করতে হয় সেটা কিন্তু আজকের ভিডিওতে থাকছে। তো আকন্দের আমি এখানে 3 রকমের ডাল নিয়েছি। 3 রকমের ডালের থেকেই চারা তৈরি করা তোমাদের দেখাবো। একটা রয়েছে মোটা ডাল, আর দুটো রয়েছে মাঝারি, একটা হচ্ছে একদম একটু সরুর দিকে। তবে একদম কচি যেগুলো মোটামুটি আমাদের হাতের যে সাইজটা হয়, আমাদের হাতের তালুর যে সাইজ, সেই সাইজের ছোট্ট ডাল কিন্তু চলবে না। একদম কচি হাত দিলেই যেটা একদম নরম বেঁকে যাচ্ছে সেরকম ডাল কিন্তু চলবে না। তো আমি যে রকমের নিয়েছি, যে পেন্সিল উড কাট, যে কাটের হয় যেরকম সাইজ, আর তার সাথে একটু মোটা আর একটা মাঝারি। তো এই রকম 3টে কাটিং নিয়ে নিয়েছি। তো বন্ধুরা, তোমাদের বলবো, যখনই তোমরা কাটিং থেকে চারা তৈরি করবে তখনই একটু বেশি করে কাটিং সংগ্রহ করার চেষ্টা করবে। একটাই কাটিং যদি তোমরা নিয়ে আসো, হয়তো অনেক বড় গাছ আছে কিন্তু তোমরা একটাই কাটিং নিয়ে এলে, হতেই পারে যে কোনো কারণে হয়তো তোমাদের ভুলে হতে পারে, বা ওয়েদারের জন্য হতে পারে, কিংবা মাটিতে ফাঙ্গাসের লাগানোর কারণে হতে পারে যে কাটিং কিন্তু নষ্ট হয়ে যেতে পারে, চারাটা নাও হতে পারে। সেই জন্য কিন্তু তোমরা যদি 2, 3, 4, 5টা যে কটা পারো আর কি, সেই কটা যদি তোমরা কাটিং সংগ্রহ করে তোমরা যদি 2-4টে করে টবে লাগিয়ে দাও, দেখবে হয়তো 5টা কাটিং লাগালে তার মধ্যে হয়তো একটা নষ্ট হয়ে গেল, বাকি 4টে বেঁচে গেল। এরকমই সাধারণত হয়। কিন্তু একটাই আনলে, কিন্তু একটাই বাঁচলো না, তাহলে কিন্তু মুশকিল হয়ে যাবে। তো যাই হোক, এইবারে হচ্ছে কাটিংগুলো দেখো, নোড এরিয়া প্রচুর রয়েছে। নোড এরিয়া এই যে গিট গিট মতো যে অংশগুলো, সেখান থেকে কিন্তু ডাল বা পাতা বেরোয়। তো এখানে যখনই আমরা কাটিং থেকে চারা তৈরি করবো, তার বেশি যে পাতাগুলো থাকবে সেগুলো আমরা কখনোই বেশি রাখবো না। কারণ যেহেতু কাটিং থেকে চারা তৈরি, তার মধ্যে কোনো শিকড় এখনো গজায়নি। শিকড় গজাতে বেশ কিছুটা সময় লাগবে। সেক্ষেত্রে যদি গাছের মধ্যে ভর্তি পাতা রাখি, তো পাতায় কিন্তু অর্ধেক এনার্জি খেয়ে নেবে। তো সেই জন্য একদম মাথার সাইজে 2টো করে পাতা আমি রাখলাম। আর এটাও হচ্ছে, যদি গাছের ডালটা চায় যে পাতাগুলো রাখবে, তাহলে পাতাগুলো থেকেই যাবে। আর যদি মনে হয় পাতাগুলো ঝরিয়ে দেবে, তাহলে ওরা নিজেরাই পাতাগুলো ঝরিয়ে দেবে। কিন্তু বাকি যে পাতাগুলো কিন্তু আমাদের কেটে দিতে হবে, কারণ এইগুলোতে বেশি এনার্জি লস হবে। আর 2টো পাতা রেখে দেবো যাতে সালোক সংশ্লেষে কিন্তু হেল্প হয়। তো যাই হোক, এবারে কিন্তু এই পাতাগুলো আমি ছেটে ফেলছি। আর এই যে 2টো পাতা আমি এখানে রাখছি, একটা এইখানে কেটে দিয়ে আমি এই 2টো রাখলাম। তো যাই হোক, এইখানে দেখতে পাচ্ছ এইগুলো হচ্ছে নোড এরিয়া। নোড এরিয়ার নিচেই কিন্তু 45 ডিগ্রি অ্যাঙ্গেল করে তেরছা করে কেটে নিতে হবে। এইটা কিন্তু কোনো ঘষা বা এরকম করে এমনভাবে কাটতে হবে যাতে টিস্যুগুলো কোনো রকম ক্ষতিগ্রস্ত না হয়। আর এখানে আমার বাড়িতেই রয়েছে হলুদ গুঁড়ো। তো এটাই কিন্তু আমি রুটিন হরমোন হিসেবে কাজে লাগাবো। তোমরা চাইলে কাটিং এড বা যে কোনো রকমের প্রোডাক্টের রুটিন হরমোন ইউজ করতে পারো। আর বাড়িতে যদি অ্যালোভেরা জেল থাকে, দারচিনি গুঁড়ো থাকে, সেগুলোও তোমরা রুটিন হরমোন হিসেবে দিতে পারো। কারণ এতে কি হয়, মাটি যদি কোনো সময় ফাঙ্গাস থেকেও থাকে, এই হলুদ গুঁড়ো বা ওই রুটিন হরমোনগুলোর কারণে কিন্তু গাছের চারাটা বেঁচে যাওয়ারই সম্ভাবনা বেশি। তো এখন আমি এই হলুদগুলো লাগাবো। তার আগে, যেহেতু গাছের এটা আমি যেখান থেকে আমি সংগ্রহ করেছি সেখান থেকে সঙ্গে সঙ্গে তো আমরা বুনি না, তো আমরা তো কিছুক্ষণ বাদে বুনি। তো সেক্ষেত্রে আমি জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম। তারপর আমি এখানে কৌটোর মধ্যে হলুদগুলো লাগিয়ে নিচ্ছি। হলুদ লাগাবার সময় মাথায় রাখতে হবে যে এক্সট্রা যে হলুদটা সেটা একটু ঝেড়ে ফেলতে হবে, কারণ বেশি হলুদের দরকার নেই। খালি যেই জায়গাটা আমরা 2টো নোড অন্তত আমরা মাটির তলায় কিন্তু রাখার চেষ্টা করব। একটা নোড এরিয়া থেকে যদি শিকড় নাও গজায় কোনো কারণে, তাহলে আর একটা যেটা নোড এরিয়া সেটা থেকে কিন্তু শিকড় অবশ্যই গজাবে। তো সে চাইলে 2টো কি 3টে মতো, বেশি 2টো করে রাখলেই হবে। তো 2টো নোড এরিয়ার মতো কিন্তু আমি এখানে হলুদ লাগিয়ে নিচ্ছি। 3টে কাটিংয়ে কিন্তু আমি হলুদ লাগিয়ে নেব। আর এক্সট্রা যে হলুদটা রয়েছে সেটা আমি এরকমভাবে কৌটোর মধ্যে ঝেড়ে ফেললাম। আর সবসময় বন্ধু একটা জিনিস মাথায় রাখতে হবে, যে যখন আমরা কাটিংটা সংগ্রহ করব, এই কাটিংয়ের মধ্যে কিন্তু এক রকমের সাদা স্যাপ আছে।
বা সাদা দুধের মতো অংশ আছে, সেটা কিন্তু অনেক সময় অনেকের হাতে লাগলে অ্যালার্জি হতে পারে। তবে আমার এরকম কোনো সমস্যা কোনোদিন হয়নি আপাতত। তো যদি আমি বলে দিলাম যে তবুও সেরকম হলে একটা প্লাস্টিকের যদি মানে ওই হয় না যেরকম হাতের মধ্যে একটু প্লাস্টিক বা কোনো গ্লাভস পরে নিয়ে তোমরা কাজটা করতে পারো। আর আদারওয়াইজ তোমরা যখনই এই কাটিং সংগ্রহ করবে তোমরা কিন্তু চোখটাকে সাবধানে দিয়ে তোমরা কাটিং সংগ্রহ করবে, যাতে চোখের মধ্যে সাদা দুধ না পড়ে। আর এই সাদা দুধ কেমন দেখতে হয় আমি তোমাদেরকে পরে দেখিয়ে দেবো, যারা গাছটা চেনো না বা কোনোদিন দেখোনি তাদের জন্য। তো দেখো এখানে আমি সাদা দুধের মতো অংশটা দেখিয়ে দিচ্ছি। এই যে পাতাটা আমি এখান দিয়ে কেটে দিলাম, তখন এই দেখো পাতার মধ্যে সাদা দুধের মতো অংশটা পড়েছে। এইটাই হচ্ছে কিন্তু যেরকম ঔষধি গুণ সম্পন্ন তেমনি কিন্তু চোখের জন্য ক্ষতিকর। তো এর ইউজ অনেক আছে। এর পাতা থেকে যে ইউজ বা বেনিফিট আমাদের মানে শারীরিক বিভিন্ন কারণে লাগতে পারে, সেটার আমি পরে একটা ভিডিও বানিয়ে দেবো, সেটা তোমরা দেখতে পারবে। তো এখন আপাতত 3টে কাটিংয়ে আমি হলুদ লাগানো হয়ে গেছে। আর এখানে দেখো আমার অনেকগুলো টব খালি পড়ে রয়েছে। আর বর্ষার জল পেয়ে টবের মাটি কিন্তু একদম স্যাঁতস্যাঁতে ভেজা, তো বেশি করে জল দেওয়ারও প্রয়োজন নেই। আর মানে কয়েকদিন আগেই আমি এই টবের মাটিগুলো একদম সুন্দরভাবে মাটি একদম রেডি করে রেখেছিলাম আমার ঘরোয়া পোস্ট, যেটা কম্পোস্ট সার, সেটা দিয়ে। আমি কিন্তু কোনো কেমিক্যাল ফার্টিলাইজার এখানে ইউজ করিনি। তো এখানে দেখো নোড এরিয়া দেখতে পাচ্ছ, সেই দুটো নোড এরিয়া কিন্তু মাটির মধ্যে আমি দেব। তো মাটির মধ্যে ডাইরেক্ট কিন্তু পোতা কখনোই উচিত নয়, তাহলে কিন্তু গাছের মধ্যে ওই ডাইরেক্ট মাটির মধ্যে পুঁতলে পরে কি হবে, অনেক সময় মাটি শুকনো হোক বা ভেজা হোক যাই হোক না কেন, ডাইরেক্ট যদি আমরা পুঁতে দিই তাহলে কিন্তু টিস্যুগুলো নষ্ট হয়ে যেতে পারে বা ডালটার কাটিংটার ক্ষতি হতে পারে। তো সেই জন্য আমি কি করলাম, এখানে আস্তে করে এরকম একটা পুরনো লাঠি ছিল, সেটা দিয়ে আমি গর্ত করে নিয়ে আস্তে করে হলুদযুক্ত জায়গাটা আমি এখানে দিয়ে দিলাম। আর যদি আমরা ডাইরেক্ট ঢুকাতাম তাহলে কিন্তু কি হতো, হলুদগুলো মাটির মধ্যেই লেগে যেত। তো যাই হোক এইভাবে সুন্দর করে এটা দেখো একদম বুনে দিলাম। মাটি আমার ভেজাই রয়েছে, অসুবিধা কিছু নেই। তো অল্প জল পরে আমি এতে দিয়ে দেবো। তো এখন আপাতত এটা লাগানো হয়ে গেছে, দেখতেই পাচ্ছ একটুখানি চেপে চেপে দিলাম। আর মাথায় রাখতে হবে যেন ডালটা লাগাবার পর যেন বেশি ডালটা হেলাদোলা না করে। প্রথমে ডালটা বসাবার সময় যেটুকু যা করার একবারে করে ফেলতে হবে, কিন্তু তারপর থেকে গাছটাকে কিন্তু আর কোনো রকম নাড়ানো যাবে না বা সেই টব নাড়ানো যাবে না। কারণ টব নাড়াতে গেলেই বা নাড়াচাড়া করতে গেলেই কিন্তু টবের কাটিংটা হেলাদোলা করবে, তাতে কিন্তু শিকড় তো গজাবেই না, ওই শিকড়ের স্থানটাও কিন্তু পচে যাবে, গাছটাই পচে যাবে। তো সেই জন্যে একদম এখানে মাটিটা চেপে বসিয়ে দিলাম, যাতে এমন জায়গায় রাখতে হবে যে আলো বাতাস পূর্ণ জায়গা, যেখানে হাওয়া চলাচল করবে কিন্তু ডাইরেক্ট সানলাইটটা পড়বে না। আর সেই হাওয়াতে যেন গাছের ডাল অনেক মানে মানে কি বলবো দুলে দুলে না যায়, যাতে কিন্তু গাছের ডালটা থেকে কাটিং মানে চারাটা হতে না পারে। তো সেইটা আমাদের খেয়াল রাখতে হবে। তো দেখো আমি একদম অল্প একটু জল দিলাম, কারণ ওই যে বললাম বর্ষার জন্য মাটি আমার পুরো ভেজা, তো সেই জন্য এক্সট্রা বেশি জল দেওয়ার দরকার নেই। আর অবশ্যই টবের তলায় কিন্তু আমার 3-4টে করে ফুটো করা রয়েছে, এক্সট্রা জল আমার ওখান দিয়ে বেরিয়েও যাবে। আর মাটিটা দেখতে হবে যাতে মানে কিরকম মানে একদম নরম থাকে, বা যতদিন না চারাটা তৈরি হচ্ছে মাটিটা যেন একটু ময়েস্ট ভাব থাকে, শুকিয়ে যেন না যায়, তাহলে কিন্তু শিকড়গুলো কিন্তু মরে যাবে। তো যাই হোক এটা তো এখন আমার লাগানো হয়েই গেছে, এবার বাকি যে ডালগুলো আছে সেগুলো আমি লাগিয়ে নেব। তো এখন বাকি যে দুটো কাটিং রয়েছে সেটাও নিয়ে নিলাম। তো এই দেখো মোটা কাটিংটা আমার আগে ওই টপটায় বুনে দিয়েছি, এবার আর একটা টপ নিয়ে নিয়েছি, ওতে আমি এই দুটো কাটিং বুনবো। তো এই কাটিংয়েরও একই রকম প্রসেস, ওই যে বললাম যে নোড এরিয়া দুটো মতো রাখলেই হবে। এটাতেও আমি কি করব, দুটো এইটা যেহেতু মাঝারি সাইজের আর একটু হালকা পেন্সিল টাইপের কাটিং রয়েছে, তো আমি একটা টবের মধ্যে আমি দুটো কাটিং লাগিয়ে দিচ্ছি। তো এইখানে দেখো দুটো আমি গর্ত করে নিয়েছি, এবার দুটো আস্তে করে এখানে বুনে দেবো। খুব সোজা বন্ধুরা, এইটা যদি তোমরা একবার এই কাটিং থেকে চারা তৈরি করে যাও, তারপর যখন গাছগুলো বেড়ে যাবে তখন আর তোমাদেরকে জাস্ট একটু প্রুনিং করে দিতে হবে, তাহলে গাছটা একটু আরও ঝোপালো হবে। আর তখনই যখন প্রুনিং করবে তখনই তোমরা সেই কাটিংগুলো ফেলে না দিয়ে তোমরা আবারও টবে বুনে দেবে। আর এই গাছ হচ্ছে খুবই ভালো, মানে ঠাকুরের পুজোর জন্য তো একদমই ইউজফুল একটা জিনিস, যেটা হচ্ছে শিবের মাথায় আমরা দিই, সবাই জানে।
শিবরাত্রির সময় এই আকন্দ ফুলের মালার কিন্তু প্রচণ্ড ডিম্যান্ড, তখন কিন্তু খুঁজে খুঁজেও টাটকা জিনিস পাওয়া খুব মুশকিল। কিন্তু বাড়িতেই যদি তোমরা 2-3টে টবে এরকম সুন্দর করে এই আকন্দ গাছ বুনে নাও, তাহলে এর শিকড় যেরকম কাজে লাগবে, পাতা যেরকম কাজে লাগবে, ফুল তো কাজে লাগবেই। তো সব কটাই কিন্তু কাজে লাগার জিনিস। আর এটা কিন্তু মেডিসিনাল প্ল্যান্ট বন্ধুরা, কিন্তু এর উপকারগুলো তোমরা যদি সঠিকভাবে না জানো তাহলে কিন্তু ভুল হয়ে যাবে বা উপকারের থেকে ক্ষতি হয়ে যাবে। তো এটার আমি একটা ডেডিকেটেড ভিডিও বানিয়ে দেবো যে এই মানে আকন্দ গাছের পাতা দিয়ে ঠিক কী কী উপকার আমরা পেতে পারি বা এর শিকড় দিয়ে কী কী উপকার পেতে পারি, সমস্তটা আরেকটা ভিডিওর মধ্যে থাকবে। এক ভিডিওর মধ্যে সব দিলে কিন্তু ভিডিওটা অনেকটা লেন্দি হয়ে যাবে। তো যাই হোক, দেখতেই পাচ্ছ আমি এরকম 2টো কাটিংয়ে কিন্তু এই টবের মধ্যে সুন্দর করে বুনে দিচ্ছি। তোমরা যারা এই গাছ অলরেডি বাড়িতে বুনেছো, তারা এই গাছকে আকন্দ ছাড়াও আর কি কি নামে তোমরা চেনো বা জানো, সেটা তো আমাকে কমেন্টস করে কিন্তু জানাতে ভুলো না। কারণ সব জায়গাকার মানে এই গাছ পাওয়া গেলেও অনেকে অনেক রকমভাবে এই গাছকে ডেকে থাকে। যেমন হিন্দিতে মাদার প্ল্যান্টও বলে থাকে অনেকে, ইংরেজি এক রকমের নাম আছে, ঠিক আছে। তো অনেকে আখ যে প্ল্যান্ট সেইটাকেও ওটাকে বলে থাকে। আর আকন্দ তো আমরা জানি, তো আকন্দের কিন্তু প্রচুর ডিম্যান্ড বাজারে। এখন কিন্তু আকন্দের চাষও করছে অনেকে, যে এই ফুলগুলো থেকে। তবে এর যে মেডিসিনাল উপকারগুলো যেটা বললাম, সেটা কিন্তু মানে ঠিক কতটা পরিমাণে ইউজ করতে হবে, কতটা মানে এটা মানে উপকারটা আমরা নিতে পারবো, সেগুলোর কিন্তু ঠিকঠাক না জানলে কিন্তু ইউজ না করাই ভালো। তবে আগেকার দিনে কিন্তু মা ঠাকুমাদের কাছ থেকে জানতে পারবে যে তখন কিন্তু এত ঔষধি এত কিন্তু মানে ছিল না। তখন কিন্তু এইসব গাছ গাছরা উদ্ভিদ দিয়েই কিন্তু মানুষ সুস্থ তো হয়েই যেত, তার সাথে সাথে কিন্তু তাদের কোনো সাইড এফেক্টও থাকতো না। তো যাই হোক, আমি এখন সব টবে কিন্তু দেখো বুনে দিলাম। ওই টবটাও বোনা হয়ে গেছে, এটাতেও বোনা হয়ে গেছে। আর এটা এখন কয়েকদিন যাবত একটু এমন জায়গায় রাখতে হবে যাতে কিন্তু আলো বাতাসটা আসে আর ডাইরেক্ট রোদ না লাগে। তো আর এখানে অল্প একটু জল দিয়ে দিলাম, কারণ মাটি আমার অলরেডি ভেজা রয়েছে। আর যারা শুকনো মাটির মধ্যে এই গাছটাকে বুনবে, তারা কিন্তু প্রথমবার একদম ভরপুর জল দেবে, যাতে ওপর দিয়ে জল দেওয়ার পর নিচের যে টবের তলায় ফুটো থাকে, সেই তলা দিয়ে যাতে এক্সেস জলটা বেরিয়ে যায়, সেটা মাথায় রাখবে। পুরো ওভারঅল তখন কিন্তু টবটাকে ভালো করে ভিজিয়ে দিতে হবে। আর আমার যেহেতু মাটিটা বৃষ্টির কারণে প্রচুর ভেজা রয়েছে, তো সেই জন্য আমি জাস্ট অল্প একটু জল দিলাম। এটা কিন্তু বলে দিলাম, কারণ তোমরা হয়তো ভাববে যে এত বড় টবের মধ্যে ওইটুকু কেন জল দিচ্ছি, তাই জন্যই তোমাদেরকে আমি বলে দিলাম। তো দেখতেই পাচ্ছ। তো আশা করি তোমাদের এইটার সমস্ত রকম আমি ইনফরমেশন দিতে পেরেছি। যদি ভিডিওটা ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার কমেন্ট করতে ভুলবে না। আর যদি কোনো কোশ্চেন থাকে সেটাও আমাকে জানাবে প্লিজ। আর দেখো, 2টো টবের মধ্যে আমি সুন্দর করে কিন্তু এরমভাবে বুনে দিয়েছি। আর বেশি করে সবার মধ্যে একটুখানি ভিডিওটাকে শেয়ার করে দিও, যাতে অন্যরাও যদি এই গাছটা তৈরি করতে চায় তাহলে তার প্রসেসটা জেনে নিতে পারবে। তো আশা করি ভিডিওটা তোমাদের ভালো লেগেছে। এত কষ্ট করে ভিডিওগুলো তোমাদের জন্য বানাই, তোমরা কিন্তু সাবস্ক্রাইব করে দিও চ্যানেলটা ছেড়ে যাওয়ার আগে। অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করবে, তাহলে সব নোটিফিকেশন তোমরা পেয়ে যাবে। তো দেখতেই পারলো ভিডিওটা কতটা সহজভাবে আমি তৈরি করে দিলাম। আজকের জন্য এইটুকুই, টাটা।